সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ 50 বছর আগের কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি। তখন এত সব শহরনগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3, 4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো 1 দিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জনকে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোটোখাটো, কাজেই দিদিমার ঝামেলার অন্ত ছিল না। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছ, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ আর কিছু জঙ্গল। লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউটও ছিল। সেখানে প্রতি বছর 2 থেকে 3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবেরা সে খেলা দেখতেও আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে কিংবা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরে কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্জে, লোকজন ভালো করে বাজিয়ে নেবেন, হুটহাট কাউকে ঘরে ধরে ঢুকতে দেবেন না। কিংবা আরেকদিন পাশের বাড়ির পালিতগিন্নি এসে এসে দিদিমাকে বলে গেলেন, নতুন এসেছেন, সব বুঝবেন আস্তে আস্তে। চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদের সামনে রাখবেন। এখানে কারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বলেন, কাদের কথা বলছেন দিদি? পালিতগিন্নি বললেন, সে আছে, বুঝবেন খন। তারপর থেকে দিদিমা একটু ভয় ভয় থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন। তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধবয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনমনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে, ভোলায়। দিন 2 পর পালিতগিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিতগিন্নি মিচকি হেসে বলেন, ওদের সব ওই রকমই দাঁড়া। ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিতগিন্নি মাথা নেড়ে বলেন, চিনি, হালদারদের বাড়িতে ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিতগিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি খুলে বলা যায়? এখানে সব এই রকমই ধারা। কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন। এই বলে চলে গেলেন পালিতগিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায়? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই।
কমলা রয়ে গেল, কিন্তু দিদিমার মনের খুটকা ভাবটা গেলই না। ওদিকে দাদামশাইও এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন। একদিন লাইনে গেছেন, নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টম্যান কিংবা স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশাই হতো। সেই রকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামিয়ে দেয়, মালপত্র সব লুটপাট করে। তাই তিনি নিজে দেখার জন্য গাড়ি থেকে বাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগা ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লায় ঢিপির ওপর গামছা পেতে ওপরে ঘুমোচ্ছে। কে আপনি? ওদেরও দোষ নেই, অনেকক্ষণ এক নাগাড়ি ডিউটি দিচ্ছে, একটু ফাঁকা পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদেরকে তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে আসতে লাগলেন। মাঝামাঝি এসছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়ির কোচ কচকচ করতে শুরু করল। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে না ট্রেন ছাড়বে। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখলেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত পাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভার। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার করে যাচ্ছে, তখন লোকটা তার দিকে চেয়ে ঠিক করে হেসে গেল। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে পৌঁছালেন। তিনি এ লেভেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা ইত্যাদি। তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করেছিলেন। হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলেছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, তন্ত্রমন্ত্র নয়। আপনারা যদি সেই কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি। এইসব বলেছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি, হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা শূন্যে উঠে ডিগবাজি খাচ্ছে, আবার আস্তে আস্তে ফিরে এলো ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকেরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এ নিয়ে এ ওকে ঠেলছে। প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার মেচি আর কালো কাপড় বেঁধে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘভাল্লুক নই ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল টেবিলের ওপরে রাখা চকের টুকরোটা নিজে থেকে লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে ফেটে পড়ল দর্শকরা। আর ভট্টাচার্য কাঁদো কাঁদো অবস্থায় চোখ বেঁধে বললেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। আগুনের খাবার খেলাতেও একই ঘটনা ঘটল। মশাল ছেড়ে সেই মশালটা মুখে পড়ে আগুনটা খেয়ে ফেলবেন, এটাই কথা ছিল,
কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হালকা ফোয়ারা বেরিয়ে আসছে। পরের তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও একই জিনিস, কথা বলতে গেলেই আগুনের ফোয়ারা বেরিয়ে আসছে। দর্শকেরা দাঁড়িয়ে সাধুবাদ দিলেন, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো হয়ে 4, 5, 7 গ্লাস জল খেতে খেতে স্টেজেই দাঁড়িয়ে রইলেন। তবু হাঁ করলেই আগুনের ফুলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, হ্যাঁ, অতি আশ্চর্য খেলা, আমিও এরম আগে দেখিনি। দাদামশাই অবাক হয়ে বলল, সে কি, এ তো আপনি দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, আমি তো দেখালাম। কি আশ্চর্য বলুন তো? তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়ে তিনি বললেন, তোদের ঘর ধরে একটা আসতে গন্ধ কেন? দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক। মাথা নেড়ে বলেন, আলপাত আসতে গন্ধ, শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছি। পুরো এলাকাটাতেই যেন আস্তে আস্তে একটা গন্ধ। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে কমাতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়েই বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেই দিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বলেন, কমলা আমাদের বাড়িতে বসে আছে। তা বলি, বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এই বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বলেন, এসব কি বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ টপ করলে এতে কমলার কি অসুবিধা? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না? তাই বলি বাছা, দৌমানি সবাই জানে যে এ হচ্ছে ওই দলের রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ঝিচাকর খাটছে। বাইরে থেকে চেহারা দেখে কিচ্ছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা অবাক হয়ে বলেন, বুঝবে বাপু, রোশো। এই বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়, দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই চায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখেছিলেন, সেটা শেষ করেই ডাকলেন, ওরে, কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা, এটা ডাকে দিয়ায়। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদ্দার তখন মাথা নেড়ে বলেন, না, ভাই ফরমাজ খেটে দিয়ে যায় আর কি। খুব ভালো ওরা, ডাকলেই আসে। ও লোক ফোক নয়, ওরাই। তো ভাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিনি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি ছেলে নাকি মেয়ে। সেবার সিরাজদৌল্লা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক
কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া জাগিয়ে উঠল। লেপ চাপা হয়ে কোঁ কোঁ করছেন। নাটক প্রায় শিখে ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একধারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোঁফ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিচ্ছু টের পেল না, কিন্তু ভেতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন মাস্টারমশাই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে আসছিলেন। বললেন, দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে। মশাই, রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে শতখান হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি শুনুন। সদ্ভাব রাখলে সবার থেকেই কাজ আদায় করা যায়, কথাটা মাথায় রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে। অন্য মামা আর মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেড়ে বসত, তারপর ডাক দিত। আয়রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে আসতো। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত। ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত। কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলেপুলে খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই একবার একটা কাণ্ড হলো। দোমোহানির ফুটবল টিমের সঙ্গে চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতালের আদিবাসী দুর্দান্ত চেহারার সব খেলোয়াড় এসেছে। দোমোহানির বাঙালি টিম চুত করতে পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো। 2 গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে। এমন সময় চা বাগানের ক্যাপ্টেন রেফারিকে থামিয়ে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না, 11 জনই তো। ফের খেলা শুরু হলো, কিন্তু একটু পরেই রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে আহাম্মক, 11 জনই। দোমোহানির টিম আরও 3টে গোল দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে চেঁচিয়ে বলল, There are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হচ্ছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু খেলা শুরু হতেই ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে মাঠে নেমে পড়ছে। রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না। একটা কালো ডাঙ্গা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো। তারা কই? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল। তাতে রেফারি আরও রেগে টং। চা বাগানের টিমও ভেবাচাকা খেয়ে হাঁপুসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সে গন্ধ, এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদদার? স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন। বললেন, ব্যাটারা আজ একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে, কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, কী সব হচ্ছে তোমাদের এখানে? হট বলতেই মানুষজন এসে পড়ে,
কোত্থেকে আবার হুশ করে মিলে যায়। কাল মাঝরাতে উঠে একটু ভাবলাম তামাক খাওয়া কথা। উঠে বসে কেবল মাত্র আপন মনেই বলেছি একটু তামাক খাই। অমনি একটা যেন কে এসে উঠল, এই যে বাবু মশাই তামাক সেরে দিচ্ছি। অবাক হয়ে দেখি একটা লোক তামাক ধরিয়ে এনেছে, হুকুতে বসিয়ে দিয়ে চলে গেল। এরা এরা সব কে, কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারিধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বাবা, কি কি দেখছি তোমাদের এখানে? মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতেন। রাস্তাঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রসো বাবু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, তারপর গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা করতেন তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিত হলে তবে কথাবার্তা বলতেন। তা তার দোষ দেওয়া যায় না। সেই সময়ে দোমোহানিতে রাস্তাঘাটে কিংবা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই সত্যিকারের মানুষ নয়। তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না, সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহানিতে আসবার অনেক আগের থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে। তার কিছু বেশি ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি। একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা। বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভেতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে কুটিপাটি বলল, আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি, চল তো। বড় মামা ধমক দিয়ে বললেন। বেশি ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলেছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ ছেড়ে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করতে লাগলেন, বললেন, খুব ফাজিল হয়েছ তোমরা। তা এইরকমই সব কিছু হতো দোমোহানিতে। কেউ গা করতো না। কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুঁকতেন, লোকের গা শুঁকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট থালুই, তাতে শিঙি মাছ দিয়ে আনছিলেন। তো একটা মাছ মাঝপথে থালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন। ধরলেই কাঁটা দেয় যদি, এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে মাছটাকে ধরে থালুইতে ভরে দিয়ে যাচ্ছিলেন। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকিয়ে বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে? হ্যাঁ হ্যাঁ, কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটাও কিন্তু ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল, এসব একদম ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। কে কে আপনি?
এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়েই থাকতেন ঠিকই। ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুকে এই কথা বলে গেছে, ভাবা যায়?